প্রথমে সকলের কাছে একটু দোয়া চাই, কারণ লুঙ্গি এঙ্গিরি আজকে খেলার মাঠে যেভাবে ইনজুর্ড হয়ে হসপিটালে ভর্তি হয়েছেন, অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হয়েছে। সুতরাং বুঝতেই পারতেছেন এটি একটা সিভিয়ার ইনজুরি। এখন পর্যন্ত আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি, আইপিএল কর্তৃপক্ষ এমন ধরনের কোনো খবর আমাদেরকে দেয় নাই যে তিনি 100% সেফ আছেন, কারণ মাথায় চোট পেলে কিন্তু এটা কিন্তু একটু সিভিয়ার হয়ে যায়। সুতরাং বুঝতেই পারতেছেন, আমরা যেন সকলেই মহান সৃষ্টিকর্তার কাছে তার জন্য একটু দোয়া করি, যেন তিনি সুস্থ হয়ে খুব দ্রুত খেলা মাঠে ফেরত চলে আসতে পারেন। আজকে কিন্তু রেকর্ডের পর রেকর্ড করছে ভাই, দিল্লির সাথে পাঞ্জাবের খেলাটা এমনিতেই বড় খেলা। দিল্লি একটা ব্যালেন্স টিম, কারণ তাদের বোলিং শক্ত, তাদের ব্যাটিং শক্ত। দিল্লির টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়, এটা কিন্তু উপযুক্ত সিদ্ধান্ত ছিল। কারণটা কি, তারা প্রথমে ব্যাটিং করে 264 রান নিতে পারছে। বুঝতে পারতেছেন, 220 রানের পার্টনারশিপ যখন পাথর মিসাকা আউট হয়ে গেলেন, এরপরে কেএল রাহুল এমনকি নীতিশ রানা মিলে 220 রানের পার্টনারশিপ। হাউ ক্যান ইট পসিবল? টি-20 ম্যাচে 220 রানের যদি পার্টনারশিপ হয়, তাইলে বিপক্ষ দল কি করতে পারে? বিপক্ষ দলের কোনো বলারের জন্য শ্বাস ফেলাতে পারতেছে না। ওই দলটার নাম হচ্ছে পাঞ্জাব। 12 রানের মাথায় যে একটা লাইফ পাইছিল, শশাঙ্ক সিং হাত থেকে একটা ইজিকে ছেড়ে দিচ্ছেন, ছাড়ছেন, আবার ছক হয়ে গেছে। এরপরে এই কেএল রাহুল আজকে যে একটা দুর্দান্ত ক্লাসফুল একটা ইনিংস দেখাইছেন, তিনি 66 বলে 151 বা 52 রান করতে পারছেন, আইপিএল ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রান। হাউ ক্যান ইট পসিবল ম্যান? চিন্তা করতে পারতেছেন আপনি? একদিকে ক্রিস গেল, এরপরে ব্র্যান্ডন ম্যাককালাম, মধ্যমণি হিসেবে কেএল রাহুল। আইপিএল ইতিহাসে এই তিনজন ব্যাটসম্যান। মনে পড়ে কি ক্রিস গেলের সেই বিধ্বংসী ইনিংসের কথা? এরপরে 2008 সালে আইপিএল এর প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স হয়ে কিন্তু ব্র্যান্ডন ম্যাককালাম কিন্তু দেখিয়ে দিয়েছেন আইপিএল এভাবে খেলতে হয়। এরপরে কিন্তু অনেকদিন কেটে গেছে, অনেক বছর কেটে গেছে, এই ধরনের ইনিংস কিন্তু আমরা দেখতে পাই নাই। ক্রিস গেল কিন্তু দেখাই দিয়েছেন, ক্রিস গেল করার পরে কিন্তু অনেকটা বছর কেটে গেল। এরপরে আজকে কেএল রাহুল দেখা দিচ্ছেন কিভাবে 150 করতে হয়। দুর্দান্ত মানে দুর্দান্ত। নীতিশ রানা কিন্তু খারাপ খেলা না, 91 করতে পারছেন। তার কপাল খারাপ যে তিনি সেঞ্চুরিটা করতে পারে নাই। সুতরাং বুঝতেই পারতেছেন পাঞ্জাব কোন ধরনের পিছনে পড়েছিল। কিন্তু তারা যখনই চেস করতে আসলো, তারা দেখা দিছে তারা কিভাবে এক নাম্বার টিম, তারা যে আনবিটেন টিম, তারা যে বস টিম প্রমাণিত হয়ে গেছে। কারণটা কি, 7 বল হাতে রেখে তারা কিন্তু 264 রান চেস ডাউন করে ফেলছে। আপনারা কিন্তু আবার শুনবেন, 7 বল হাতে রেখে তারা কিন্তু 265 রান নিয়ে গেছে। বুঝতে পারতেছেন, গত বছর কিন্তু তারা কলকাতার সাথে 262 রান চেস ডাউন করতে পেরেছিল। যদি কোনো দল এটাকে চেস করতে পারে, তাহলে মনে হচ্ছিল যে পাঞ্জাব, এমনকি তারা করে দেখাইছে। পাওয়ার প্লের মাঝখানে প্রভসিমরন সিং আর প্রিয়াঙ্ক শায়ার যে ধরনের ব্যাটিং করতে পারছে, 6 ওভার 5 বলে তাদের দলীয় রান 128 রান, তখন তাদের প্রথম উইকেটের পতন ঘটে। ভাই, 6 ওভারের মাঝখানে যদি আপনি 120-25 রান নিয়ে যান, তখন কিন্তু বুঝতেই পারতেছেন বিপক্ষ দল কিন্তু কাঁপাকাঁপি শুরু করে দিচ্ছে। হয়তো বা তার রান নিয়েছে 266, কিন্তু খেলা কিন্তু তখন কিন্তু বের হয়েছে। কিন্তু অক্ষর প্যাটেল একটা উইকেট নিয়ে ফেলেন। এর পরবর্তী ওভারে কুলদীপ যাদব প্রভসিমরন হোসেনকে আউট করে ফেলেন, এলবিডব্লিউ ফাঁদে পড়ে যান, এমনকি কপার করলেও কিন্তু আজকে খুব দ্রুত আউট হয়ে যান। কিন্তু এরপরে যে ব্যাটসম্যানটা নামেন, তার নাম হচ্ছে দলপতি ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার। তিনি যেভাবে পাঞ্জাব দলটাকে লিড করতে পারতেছেন, এমনকি যেভাবে কাম কম্পোজার ভাবে খেলতে পারতেছেন, হ্যাঁ আপনারা বলতে পারেন তিনিও তো লাইফ পাইছেন। হ্যাঁ অবশ্যই তিনি 2টা লাইফ পাইছেন, এটা অস্বাভাবিক না, এটা খেলার অংশ। কেএল রাহুলকে যদি 12 রানের সময় যদি শশাঙ্ক সিং যদি ক্যাচটা ধরতে পারতেন, তাহলে হয়তো বা তিনি তো 151 রান করতে পারতেন না, তিনি তো করতে পারছেন। তো এগুলো বলে লাভ নেই। তো বুঝতেই পারতেছেন আজকে তারা কোন ধরনের খেলা খেলছে। ভাই আনবিলিভেবল ভাই, একটা ব্যাচের মাঝখানে যদি 33টা ছক্কা হয়, সুতরাং বুঝতে পারতেছেন কোন ধরনের খেলা হয়েছে। 500-550 মতো রান হয়েছে একটা ম্যাচে। মানে 7 বল হাতে রেখে আমি কথা বলতে পারতেছি না, এত উত্তেজিত আমি। একদিকে আমার চিন্তা হচ্ছে লুঙ্গি এঙ্গিটিকে নিয়ে, অন্যদিকে এই পরিমাণ খেলা দেখে মানে এত পরিমাণ মার কাকে বলে ভাই? হয়তো বা লুঙ্গি এঙ্গিটি থাকলে তিনি একটু ভালো বোলিং করতে পারতেন, যেহেতু তিনি আনএভেলেবল ছিলেন। এটা কিন্তু দিল্লির জন্য একটা বাজে হয়ে গেছে। কারণটা কি, দিল্লির মেইন বলার কিন্তু ইনজুরি হয়ে গেছে। এরকম একটা ক্যাচ ধরতে গেছেন, ক্যাচ ধরার সময় উল্টোভাবে পড়ে গেছেন। আমি এখনো চিন্তিত তার শারীরিক অবস্থাটা কেমন হয়। সবাই কিন্তু ওনার জন্য দোয়া করবেন ভাই, তিনি যেন খুব দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝখানে খেলতে চলে আসে। এখন এই দলটাকে নিয়ে কি বলবেন? পাঞ্জাব কোন ধরনের টিম? এই বছর তারা আনবিটেন ছিল, আজকেও তারা আনবিটেন। 264 রানের পর যদি দিল্লির মতো টিম যদি বলতে না পারে যে আজকে আমরা ম্যাচ জিতবো, তাহলে তারা কবে ম্যাচ জিততে পারে ভাই? চিন্তা করতে পারতেছেন পাঞ্জাবের উইনিং স্ট্রিকটা কত দূর যাইতে পারে। গত বছর কিন্তু অল্পের জন্য তারা কাপটা নিতে পারে নাই, আরসিবি টান দিয়ে রেখে দিয়েছিল। এবছর মনে হচ্ছে যে কোনো টিমের কাছ থেকে তারা টান দিয়ে রেখে দিবে। কারণটা কি, তারা যে ধরনের ব্যালেন্স একটা টিম, আপনি খেয়াল করে দেখেন 264 নিতে গেলে কিন্তু গাছ লাগে ভাই। ভাই কাঁপাকাঁপি শুরু করে দিবে অন্য দল। প্রথম বল থেকে কিন্তু তারা মারতেছে, এমনকি সফলভাবে মারতেছে। একটা 100 রানের পার্টনারশিপ যদি 5 ওভারের মাঝখানে হয়ে যায়, তখনই কিন্তু একটা টোর কিন্তু সেট আপ হয়ে যায়। আপনি খেয়াল করে দেখেন প্রভসিমরন সিং যেখানে আজকে 70 রান করতে পারছেন, দুর্দান্ত মানে দুর্দান্ত। এমনকি প্রিয়াঙ্ক শায়ার অপর প্রান্ত থেকে মারতেছে। তারা যদি আরেকটু কন্টিনিউ করতে পারতো না, 6 ওভার 5 বলের জায়গায় যদি 10 ওভার 5 বল খেলতে পারতো, আমার মনে হচ্ছে আজকে পাঞ্জাব আরো 2-3 ওভার হাতে রেখে খেলাটা শেষ করতে পারতো। মানে রেকর্ড কাকে বলে ভাই?
262 রান তারা গত বছর নিয়েছিল কলকাতার সাথে, এবছর 265 রান। অন্যদিকে তো আমি বললামই ভাই, যেখানে কেএল রাহুল 151 করতে পারছেন, এরকম খেলা আমি দেখি নাই ভাই, এরকম খেলা আমি দেখি নাই। পরে ব্যাটিং করে 265 রান, এটি কিভাবে না অসম্ভব? টি-20 ম্যাচে 50 ওভারে খেলা হলো একটা কথা, 20 ওভারের মাঝখানে যদি আপনি 265 রান নিতে পারেন, আপনার দলের মাঝখানে কিন্তু ওই ধরনের গাছ স্পেল আছে। আপনি খেয়াল করে দেখেন একটা সময় পাঞ্জাবের মাঝখানে কোন ধরনের কাপাকাপি ছিল, কারণটা কি? প্রত্যেকটা বছর কিন্তু পাঞ্জাব কিন্তু ক্যাপ্টেন পাল্টাতে, এমনকি সকল দেশ ছেড়ে দিত। মনে করি কি এবছর নিলামের আগে পাঞ্জাব কি করেছিল? শুধুমাত্র দুজন প্লেয়ারকে রেখেছিল, প্রভসিমরন সিং, প্রেয়ার শায়ার, দুজন আনকেপ প্লেয়ার। এরপরে অকশন থেকে কিন্তু পুরো টিমটাকে তারা সাজাইছে, পুরো টিমটাকে সাজাইছে। পাঞ্জাব কিন্তু খেপে গেছিল। কি কারণে খেপে গেছিল? তাদের থেকে 3 নম্বর যে ব্যাটসম্যান ছিল জশ ইংলিশ, তিনি যে মিথ্যা কথা বলছিলেন নাকি এই ধরনের একটা নাটক করছিলেন, তিনি মিথ্যা কথা বলেন নাই। যদি মিথ্যা কথা বলতেন তিনি কিন্তু অলরেডি লাখনৌ সুপার জায়ান্টসের সাথে যুক্ত হয়ে যাইতেন। তিনি কিন্তু বিয়ে করছেন বা হানিমুনে গেছেন, এই কারণে তিনি সবগুলো ম্যাচ খেলবেন না, এই কারণে কিন্তু পাঞ্জাব তাকে ছেড়ে দিয়েছে। কিন্তু একদিকে তাকে ছেড়ে দিয়েছে, কিন্তু অন্যদিকে আবার কপার কোহলিকে তার কিন্তু দলে পাইছে। হয়তো আজকে কপার কোহলি ভালো করতে পারেন নাই, কিন্তু তিনি এর আগের দিন কিন্তু দেখা দিচ্ছেন তিনিও কিন্তু বিশ্বসেরা ব্যাটসম্যান হইতে পারবেন অদূর ভবিষ্যতে। ভাই এই দলটাকে কোনো মতে হালকা মতো দেখার কোনো সুযোগ নেই, কোনো মতেই না। উইকেট পড়ছে, শশাঙ্ক সিং মারতে পারতেছে, মারতে পারতেছে, এমনকি দলের ক্যাপ্টেন যে এইরকম কুলকাম অবস্থায় খেলতে পারতেছেন। প্রথম 8 বলে 8 রান, কারণটা কি? 3টে উইকেট পড়ে গেছে। 5 বলে মাঝখানে প্রথম 2টি উইকেট পড়ছে। কিভাবে পড়ছে? অক্ষর প্যাটেল কিন্তু প্রিয়াঙ্ক শাহকে ক্যাচ আউট করে ফেলছে, এর পরে কুলদীপ যাদব আউট করে ফেলছে, এর এক ওভার পরে কিন্তু আবার কিন্তু কুলদীপ যাদব বোল্ড আউট করে ফেলছে কপার কোহলিকে। এরপরে কিন্তু তার একটু চাপে পড়ে গেছে, কিন্তু ওই চাপটাকে সামলাই ফেলছে কিন্তু এই দুইটা ব্যাটসম্যান। মারাত্মক ভাই, মারাত্মক ভাই। নেহাল বেদারের কথা বলেন, শশাঙ্ক সিংয়ের কথা বলেন, সবার প্রশংসা গাইতে হচ্ছে। সবচেয়ে বড় প্রশংসা গাইতে হচ্ছে দলের কোচ রিকি পন্টিং, আমাদের জামানার অন্যতম সেরা ব্যাটসম্যান ভাই। এই ব্যাটসম্যান যে ধরনের ছন্দে খেলতে পারতেন, ক্রিকেটটাকে তিনি সবচেয়ে ভালো মতো বুঝতে পারেন। এই অজি ক্রিকেটার দুর্দান্ত, মানে দুর্দান্ত ভাই। তিনি তার যৌবনে যে ধরনের ক্রিকেট খেলা খেলতে পারছেন, রিকি পন্টিং এর যারা ফ্যান না, আমাদের যারা সমবয়সী আছেন, যারা আমরা তার খেলা দেখছি ভাই, তিনি যে ধরনের ডিস্ট্রাকটিভ ব্যাটসম্যান ছিলেন। 2003 বিশ্বকাপের কথা মনে আছে আপনাদের? ইন্ডিয়া যে হারছিল, কি কারণ হারছিল? এই ব্যক্তি 150-এর উপর রান করতে পারছেন। সুতরাং বুঝতেই পারতেছেন তার মাঝখানে যে ধরনের ফিলিং কাজ করে, মারাত্মক মারাত্মক। তিনি অ্যাজ এ কোচ, অ্যাজ এ ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার যেভাবে দলটাকে লিড করতে পারতেছেন, এমনকি পাঞ্জাব প্রত্যেকটা খেলা দেখাইতে পারতেছেন যে আমরা বিশ্বসেরা টিম, এমনকি IPL এর সর্বোচ্চ ভালো টিম, তারা কিন্তু প্রমাণিত, এমনকি পরীক্ষিত। অন্যদিকে দিল্লির জন্য খারাপ লাগতেছে, কারণটাকে আপনি খেয়াল করে দেখেন। 264 রান আগে ব্যাটিং করে নাও, এমনকি কেএল রাহুলের জন্য খারাপ লাগতেছে ব্যক্তিগতভাবে। 151 রান আমি নিছি, কিন্তু সেটা উইনিং কজে না। অন্যদিকে অন্য দলে কোনো ধরনের সেঞ্চুরি নাই, প্রভসিমরন সিং 70-এর ঘরে, শ্রেয়াস আইয়ার 70-এর ঘরে, কিন্তু তারা বিজয়ী টিম। আমি 151 রান নিলাম, কিন্তু আমার টিম আজকে জিততে পারলো না। নীতিশ রানা বলবে যে আমি অল্পের জন্য সেঞ্চুরি মিস করলাম, আনসেলফিশ ইনিংস খেলাম, কিন্তু আমার দল জিততে পারলো না। ভাই এটাই ক্রিকেট খেলা ভাই। আপনি কখনোই প্রেডিকশন করতে পারবেন না যে কারা জয়লাভ করবে। আপনাদের মাঝখানে অনেক বন্ধুই আমাকে বলেন যে ভাই আপনি তো বলছিলেন যে দিল্লি জিতবে, দিল্লি তো হেরে গেল, বা পাঞ্জাব জিতবে, পাঞ্জাব তো হেরে গেল। ভাই ক্রিকেট খেলায় কেউ কোনোদিন বলতে পারবে না যে এই দলটা অবশ্যই জয়লাভ করবে, কেউ বলতে পারবে না। কারণ কি, ভবিষ্যৎ অনিশ্চিত একটা জিনিস। ভবিষ্যতের কথা যদি আমরা বলতে পারতাম তাহলে তো হইতোই ভাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে আপনারা। নতুন করে গল্প নিয়ে খুব শীঘ্র হাজির হবো আপনাদের সাথে।